আর ঠিক এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের উপর এসে পৌঁছলো। হাতে ধারালো একখানা সোজা ছোরা, অন্ধকারেও যেন সেটা ঝকঝক করে উঠল। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই সে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিল। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি এবং বুকের খানিকটা চিড়ে গিয়ে রক্তারক্তি হয়ে গেল। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত 12ই সেপ্টেম্বর ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন তার লেখা একটা ভিন্ন স্বাদের গোয়েন্দা কাহিনী, মিশমিদের কবচ। বিভূতিভূষণ সম্পর্কে যত বেশি বলা যায় ততই কম। বাংলা সাহিত্যের এক অমর কথাশিল্পী, যিনি তার সৃষ্টির মাধ্যমে গ্রামীণ বাংলার সরল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব মনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে অনবদ্যভাবে তুলে ধরেছেন। তার লেখনীতে প্রকৃতি যেমন জীবন্ত হয়ে ওঠে, তেমনি সাধারণ মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষাও গভীর মানবিকতায় প্রকাশ পায়। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক প্রভৃতি উপন্যাস তাকে আজও অমর করে রেখেছে। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, মিশমিদের কবচ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন, তাই সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। নমস্কার, সব ভালো তো? নমস্কার। একরকম চলে যাচ্ছে, আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বর জারি সব, ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল, আজই এসেছে, নিয়ে এলাম তাই। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন, অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো, এদিকে এসে বসো দেখি, এসো এসো। আমার আঙুল টেপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছে ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, শুনুন না, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধে হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহারাদি করবেন। কিন্তু না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছে এই তো কত, আবার খেয়ে বিব্রত করতে যাবই বা কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবলই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন, পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়। সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো, আর বাকি সবগুলো বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম,
তামাক খাওয়ার সরঞ্জাম, আরো কত কি। মামাকে হেসে বললেন, এলাম বড় বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর জার লাগাতে হবে আর কি। এখন বসবেন না ও বেলা? না, এ বেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছু নয় খুব জানি, কিন্তু আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাবার খেয়ে ফেললেন। আমি কলকাতার ছেলে, আমি তো দেখে অবাক। আমার মামা জিজ্ঞাসা করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তাই একটুখানি না হয় ওসব তো আর খেতে পাই না। একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। খেয়ে ওসব করে দেবে। গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? হ্যাঁ, আগে একাই থাকি বই কি। ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। আর তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। হ্যাঁ, আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই। লোকে তো প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গেই বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে কি লাভ? বলা নিরাপদও তো নয়। রুচির কথা না হয় বাদই দিলাম। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়েও কোনো ঝুট ঝামেলা নেই। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় 2টো, আর ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতেও চাইলেন। মামা নিতে চাইলেন না, বললেন, কেন গাঙ্গুলি মশাই? পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, মামা মাছি ছি ছি ছি। আরে রাম, তাই বলে কি বলছি, রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে এসো, হ্যাঁ, একটা ছুটিতে, কেমন? তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়ি আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড়ই কৃপণ। হ্যাঁ, তা কথার ভাবেই বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এই বয়সে রেধে বেঁধে খান, তাও তিনি স্বীকার করলেন। অথচ হাতে তো 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ, মাছ নিয়ে নি তার একটিই কারণ, উনি মাছ নিয়ে গেলে সব জায়গায় যে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছি বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। হ্যাঁ, না মামা, এটা আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকেদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না।
উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমনভাবে বলে বেড়ানো, মানে এটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন। যেখানে বুঝবেন সেখানেই টাকার গল্প। করেও আজ আসছেন বহুদিন, দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ওই স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গায়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণ বাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আরেকটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন। আমার এলাহাবাদ যাওয়ার খরচের টাকা এবং একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে, কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেদিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, তুমি আজই মামার বাড়ি যাও, তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাওয়ার জন্য। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি কারোর অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই তো মনে হলো, টেলিগ্রামের মধ্যে কারো অসুখের কোনো উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদে গিয়েছো, আজই তোমার ফিরবার তারিখ তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন। শিয়ালদা পর্যন্ত বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রয়েছেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামা বাবু, সবাই ভালো আছে তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। আমি ভীত এবং বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই? মানে সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট গ্রাম, কখনো সেখানে কারোর একটা ঘটি অবধি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর আগে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকেই বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞাসাও করলো না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালো না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব পাড়াগায়ে ওর নামই কেউ শোনেনি, আমাকে সেখানে কেই বা চিনবে। মামা জিজ্ঞাসা করলেন, লাশ নিয়ে গেছে? ওরা বলল আজ সকালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ এসেছিল। আমি ওদের বললাম ব্যাপারটা কিভাবে ঘটলো। আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও ওরা একই রকম বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে।
তবে বুঝবো মিস্টার সোমের কাছে তোমার শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশটা দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি তুমি কেমন কাজ শিখেছো, এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না, এ আমার এক কথা জেনো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, আর একদিকে একটি বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞাসা করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি, তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞাসা করলাম, গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাওয়ার আগে আমার কাছ থেকে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছ থেকে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। হ্যাঁ, আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায়পিসি আমার পরেও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা বিড়ি বার করে দিয়ে বললেন, বসো বাবা। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি এই বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, মেয়ে জামাই আছে, তারাই দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এখান থেকে 4 ক্রোশ দূর সাধুহাটি গায়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবার কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরের রোয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনেছি রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাত ছিলেন আলো জেলে, আমি যখন শুতে যাই তখন পর্যন্ত। আচ্ছা, তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে, আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো আর গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন? এত কিসের রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো বাবা বলে বৃদ্ধা যেন সেই দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়টি ছিলেন তিনি বললেন, বাবা, সে রান্নাঘরের কথা মনে পড়লে এখনো গা ডোল দেয়। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলাম, কেন কেন মানে কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের চিবড়ে আর হাড়গোড়ো ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে, ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়েছিল, তাই তো? হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে, পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হওয়ার আগেই খুনেরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা,
তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথম সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের যেন দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবার আমি গিয়ে গ্রামের ভদ্রলোকেদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধ তখন খুব বেড়েছে। পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খোলবার চেষ্টা করলো, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরের ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। তারপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। আচ্ছা, কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে অনেকখানি মাটি বার করা, ঘরের বাক্স প্যাঁটরা সব ভাঙা, ডালা খোলা আর সব জিনিসপত্র তছনছ। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া কি আর কিছু আপনারা জানেন? না বাবা, আমি আর কিছু জানি না। রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন তার বাড়ি থেকে? কিছু না। অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখনও ওর রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়ে। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রির অমাবস্যা, তার ওপর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছুই জানিনি। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি 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 বলুন বলুন বলুন, শুনছি আমি, বলুন। উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত, কিন্তু সেদিন আমি আর তা শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না বাবা, বুড়ো মানুষ, ঘুম সহজে আসে না। চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞাসা করবে যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির উপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তা আরও মনে পড়বে। সত্য বার হয়ে আসবে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকম সাহায্য করবে সেটাই প্রতিশ্রুতি দিলে। আমি বললাম, কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে কাজ করলে কি করে বলি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ
2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম, ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেজে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকা সব টাকাই তো মেঝেতে পোতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কিনা, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। তাও কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন, বাবার খাতাপত্র সব ওই সঙ্গেই চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র কি তিনি নিজেই লিখতেন? তার মধ্যেও গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখা দেন সদগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনতো। ননি ঘোষের বয়স কত? এই 30-32 হবে। আচ্ছা, ননি ঘোষ লোক কেমন, তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তখন তাকেই ধরে লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে গণেশ বলে আছে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়েই গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন কি? কাউকে বেশি টাকা ধার দিতেন না বাবা। 10, 5, 20, বড়জোর 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটা বড় চত্বর, আর চারিধারে নারকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন। যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো। তা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এমন মেঘমেদুর বর্ষা দিনে গাছপালার শ্যামশোভা উপভোগ করতে ছাড়ি কেন? বসলাম এসে চত্বরের একপাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলাম, কি করা যায় এখন? মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছ থেকে যতগুলো প্রণালী শিখেছি, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটিই খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে যে তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই না ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ শেষ, সব ফিনিশ। গোলমাল ঢুকে গিয়েছে। চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নগুলি দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। এই একেবারে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে জিজ্ঞাসা করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি, তবে মামা বলেছেন আমাকে এই লাইনে রাখবেন, আর নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকাতে শেখাবেন, অথবা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন।
তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরো অনেক কথা ভাবলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানতো ঘরে কত টাকা মজুত আছে, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এ বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞাসা করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই কথা জিজ্ঞাসা করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞাসা করতে দোষ কি? ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য এবং ব্যস্ততার সঙ্গে বললে, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিকঠাক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননীর মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে, বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয় কাঁচুমাচু হয়ে বলল, বাবু, যা জিজ্ঞাসা করার করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? হ্যাঁ, মানে আমিও লিখছি দু একদিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই কিন্তু ধরা পড়ে যাবে। ঠিকঠাক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? ওই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর সরফরাজ তরফদার লিখতো। সে এখন সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? 2 বছর হবে। এবার একটা কথা জিজ্ঞাসা করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে পড়লে কিন্তু মারা পড়বে। না বাবু, মিথ্যে বলিনি, 2000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা তো জানি না। আবার বাজে কথা, ঠিকঠাক বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় 60 টাকা কখনো দেখায়নি। খাতায় মজুদ তবিল লেখা থাকতো না। একটা মোটামুটি আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ ওই আর 700-800 টাকা হবে। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যেও আমি খাতা লিখিনি। আপনার পায়ে হাত দিয়ে বলছি বাবু। তাছাড়া খাতা বেরোলে হাতের লেখা দেখেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তাঁর মরণের আগে কোনো খাতক শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করে আমি জানি। মোটা টাকা মানে ওই 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতক 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। হ্যাঁ, তা হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতক একসঙ্গে টাকা শোধ দেবেন না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব। ভাদ্র মাসে ধান হওয়ার সময় নয়, এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বোনবার সময়, ওই চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধই থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননী হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলতেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এই আমি যে কতবার দেখেছি।
ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি আপনি কি খুশি হবেন? সে প্রায় কেঁদে ফেলে বলল, খুশি কি? আপনাকে আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারিনি। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আসুন তো আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন না, বাড়ির পিছন দিকটা একবার দেখে আসি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়া গায়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরের জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য এবং জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছন্ন গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে। জেলা বোর্ডের অনুগ্রহে ম্যালেরিয়াও অনেকটাই কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেকটা স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের আগের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুখে ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে প্রায় হাতখানেক লম্বা হয়েছে। তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রেবেলা এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্য দিয়ে, কখনোই সে পথে আসতে সে সাহস করবে না। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখলেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল আপনি কি জানেন? আপনি করেছিলেন? গাঙ্গুলি মশাইয়ের ছেলে আশ্চর্য হয়ে বললেন, না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? না, তাই জিজ্ঞাসা করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটাকে। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা। মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এমনভাবে ডাল কেউ ভাঙতে পারে? আপনার দেখবার চোখ তো বেশ অদ্ভুত। আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে হবে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দা আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছনে ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্য থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম। সেটা একটা কাঠের ছোট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই করা কাজ, একটা ফুল, আর ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বলল, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তার দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আমি বললাম,
আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ছাড়া সম্ভব নয় এক্ষেত্রে। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ কাজ হবে না। আচ্ছা, আপনি ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে ও অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দিচ্ছেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝিনি মশাই, ওকে চালান দিলে সত্যিকার হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে। এই তো। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা চরম ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো যে ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননীর হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়, সরফরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পর লেখা। তারিখটা দেখুন। তবে খুনের অনেক দিন আগে এ লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা তুলে দিয়ে বললাম, এই দেখুন তো, এই জিনিসটা দেখুন। দারোগাবাবু সেটা হাতে নিয়ে বললেন, কি এটা? কি জিনিস তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা আমি কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন বলে শেওড়া ডালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? হ্যাঁ, ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে জানেন। যে খুন করেছে সে ভোররাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সে সরে পড়েছে। যাবার সময় অভ্যেসের বসে শেওড়া ডালের দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া। আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র করে আসামি ধরেছিলেন। বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াতাম। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে, এটাও আমার বিশ্বাস। কিরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের লোকের এই কাঠের পাতটা। পাতখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি? সেটা এই যে দোষী বা দোষীর দলের কারোর দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্থানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এই লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামে মিসমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলোর মধ্য থেকে সেরকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র দেবতার প্রতীক, আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন?
নাগা পর্বতের নানা স্থানে এ কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রু সাদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শেওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেবো। আচ্ছা, বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যায়, কিন্তু আমি অনেক সময় অনুমানের উপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল। সেটাও আমার চোখ এড়োলো না। বললাম, শোনো ননী, আবার এলাম তোমার জ্বালাতে। কতগুলো কথা জিজ্ঞাসা করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাতে তুমি কোথায় ছিলে? আগে বলো, কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে আগে না, শামটাই শ্বশুর বাড়ি যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটিয়েছিলাম। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম বাবু। তখন ওখানে কেউ ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল। এখন আমায় তো আর পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকতেই কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো? আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননীর কথায় আমার সন্দেহ আরো বেড়ে গেল। সে রাত্রে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরো জানলাম ননী সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননীকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে নাকি তালে তালে, কিছু তো বোঝাও যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করাবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর। নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা। ঘোর প্যাঁচ জানে না বললেই মনে হয়। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছ? এই কি বলছে শুনুন। কি মহিন? বাবু, ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে আজ 3-4 দিন আগে। দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ। টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গয়না করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সেই টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি চলো তো রানাঘাট আজই। বেলা 3টে ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম। একটু কড়া রুক্ষ স্বরে বললাম, সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি? পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়। ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয়ে ভয়ে বলল, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমিও ওকে দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই।
চুরির ব্যাপার নয়, মহিনেরও কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকাটা বার করো। মহিন বললে, পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই। বাবু বলেছেন যখন, টাকাটা যদি থাকে দেখান বাবুকে। কিন্তু বাবু, একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই। নাম লেখা থাক বা না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্য থেকে। বলল, সেদিনকার তহবিল আলাদা করা ছিল, সোনা বিক্রির তহবিল আমাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখার আগেই শীতল একটা কথা বললে, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। সে বলল, বাবু, এগুলো পুরনো টাকা, পোতা টোতা ছিল বলে মনে হয়, এই চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন শ্যাকরার মুখে দেখি বিবর্ণ হয়ে উঠেছে। আমি বললাম, তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন আপনিও হাতে নিয়ে, পুরনো কলঙ্ক ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এ নিয়ে কারবার করছি যখন। কতদিনের পুরনো টাকায়? 20-25 বছরের। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। বললাম, মাটিতে পোতা টাকা বলে ঠিক মনে হচ্ছে? নিশ্চয়ই বাবু, পিতলের হাঁড়িতে পোতা ছিল, পিতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগিরই এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। শীতল পোদ্দার আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনুনয়ের সুরে বলল, দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক আর খুদ্দের। ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বাবু, বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সারা শরীর যেন থরথর করে কাঁপছে। কেন ওর এত ভয় হলো? কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটা মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই খুনি বা চোর হিসেবে ভাবতে হবে, প্রত্যেককে সন্দেহের চোখে দেখতে হবে, তবেই খুনের কিনারা করা যায়, নয়তো পদে পদে ঠকতে হয়। ননী ঘোষ তো আছেই এর মধ্যে, এ সন্দেহ আমার এখন বদ্ধ মূল হলো। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শ্যাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরার একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এই কাজ করেছে, কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননীই তো জানতো। মহিন শ্যাকরা সে খবর কি করে বা রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। মহিনকে বললাম, তোমার দোকানে অনেকে বেড়াতে যায় তাই না? মহিন যেন চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? হ্যাঁ যেতেন বই কি। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাবছিল কি? আমার দোকানে আসতো গয়না গড়াতে, আমার খদ্দের। এ থেকে যা আলাপ, তাছাড়া সে আমার গায়ের লোক,
খুব মাখামাখি ভাব, এবার কি এমন থাকবে, এমন থাকে। তুমি আর ননি দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো, তাই না? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে। ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে বলল, কি যে বলেন বাবু, আমি হত্যা করব টাকার জন্য? দোহাই দোহাই ধর্ম, আপনাকে আমি সত্যি কথাই বলছি বাবু। কিছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। আমি অনেকবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বলল, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গয়নার কথা কিছু বললে নাকি তাদের? না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। বেশ করেছো। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে তো আমার মনে হয় না। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিসমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননি ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এক্ষুনি ননিকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননি ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শেকড়ায় আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন হয়তো, আর তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননির ওপর দোষ চাপাচ্ছে। ননি ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন যেন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথাও কি গলদ আছে? ও খুব সাচ্চা লোক তো নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন যেন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে, তবে চোখ মুখের ভাবেও সেটা বোঝা যায় বেশ। ওকে জিজ্ঞাসা করলাম, তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ সম্প্রতি? ননি বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে বললে, হ্যাঁ তা বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল, তাই ভাবলাম নগদ টাকা পাড়াগায় রাখাটা। টাকা নগদ দিয়েছিলে নাকি নোটে? নগদ। সব টাকা কি তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননিকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননি অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে শ্রীগোপাল বলল, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আরে ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আরও একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকী বাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন? এখানকার লোকই খুনটা করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক, তাই তো? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। তা ননি ঘোষ সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননি ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলে দিয়েছে ইতিমধ্যে।
ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদেও তার আস্থা নেই দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? কেন? শ্রীগোপালের মুখেই সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসাব লেখা হতো তখন তো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলটা ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এ প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তাঁর পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে কথা জিজ্ঞাসা করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগের থেকেই এ ব্যাপারের অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু নয়। জানকীবাবু পুনরায় জিজ্ঞাসা করলেন, তাহলে কিছুই পাননি? কিছুই পাইনি তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলবার আমার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলেই বা কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ছাড়া আমারও কি বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত এবং বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেল। আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমি ওকে তিরস্কারে সুরে বললাম, আমাকে তোমার বিশ্বাস নাই হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা আর সূত্রগুলো তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার বর্ণায় বিরক্ত বোধ করলাম। আমি মহিন শেখরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্যে। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, বলুন। তোমার সঙ্গে কি ননীর ঝগড়া বা বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বলল, ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ নেই। আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল? সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্যে বলেছিলে, তাই তো? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? তা নয়। ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত, তা ভেবেছ বুঝি? মহিন শেখরা ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। বলল, বাবু বাবু, তা তোমাকে গ্রেপ্তার করার জন্য থানায় খবর দেব? দোহায় বাবু, আমার সব কথা শুনুন। আপনি আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। কাচ্চা বাচ্চা নয়তো সব মারা যাবে বাবু, ছেড়ে দিন আমায়। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি, কি করে করব বলুন বাবু? তাকে সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বললে আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে। তাড়াতাড়ি হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্য দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিসমি জাতির কবজ এবং দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কি যেন দূর থেকে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে আবার। অন্ধকারের জন্যে ভয়ে যেন বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে যেন কড়া গলায় হাঁকলো, কে রে? কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কে আপনি? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি।
এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সে জানকী বাবু ডিটেকটিভ। বিস্ময় সুরে বললাম, আপনি কি করছেন অন্ধকারে বনের মধ্যে? জানকী বাবু অপ্রতিভ সুরে বলল, আমি এই এই ও বুঝেছি বুঝেছি, কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চললাম এগিয়ে। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত এবং ত্রস্তও হয়ে পড়েছেন। কি মুশকিল এসব পাড়া গায়ে। শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকায় সত্যিই অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল। ভেবে আমার খুব হাসিই পেল। ভদ্রলোককে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পর শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি, এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিসি লোক। চা খেতে খেতে তিনি নানার মজার গল্প করতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গাঁয়ের জামাই, আজ বছর 14 বিয়ে করেছি। কাকে না চিনি বলুন গ্রামে, সকলেই আমার আত্মীয়। আপনি এখানে প্রায় যাতায়াত করেন, তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গেছে আজ বছর 3 হলো, তারপর আমি প্রায় আসিই না। তবে শাশুড়ি ঠাকুরন বৃদ্ধা হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন, তাই না এসেও পারি না। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। ও, হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? এ সম্বন্ধে আমার একটু বিশেষ কৌতূহল আছে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। ঠিক আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এই খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার কাছে সব সমান। যার দ্বারাই হোক না কেন, কাজটা হলেই হলো। নাম আমি চাই না। নাম কে চাই বলুন, আমিও চাই না। তবে আসুন না, আমরা মিলেই কাজটা করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুব খুশি হবে। বেশ, তবে কাল থেকে হোক। না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কি কোনো সূত্র পেয়েছেন সেটা আমায় বলুন তো। আমি তো যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয় করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গহনার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন শেখরাকে নিয়ে তো আমি কিন্তু মহিন শেখরাকে সন্দেহ করিনি। কেন বলুন তো? মহিন তো খাতা লিখতো না গাঙ্গুলি মশাইয়ের, ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। চলুন না দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসাবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারিনি ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরো অনেকের হাতের লেখা আছে তাতে। কার কার? জানকীবাবু ব্যর্থভাবে প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির এবং ওই স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও ও এই ব্যাপার, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখেই শুনেছি। হ্যাঁ, যা শুনেছেন তার বেশি আমারও আর কিছু বলার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বলল, বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবু এ গায়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত হয়েছি বাবু। বাবু, যদি দোষ করে থাকি পুলিশে দিন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননী, আমি সব বুঝি। পুলিশে দেওয়ার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? বাবু কি এখন আমায় সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক
ননি তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমায় যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে তত ধূর্ত লোকেরাই ধর্মের দোহায় পড়ে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যের পর আহারাদি করে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে নিদ্রা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং মনে হয় সেজন্যই সে রাতে আমার প্রাণটা বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সে এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমেও যাচ্ছে, অথচ গুমোট গরম কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াত দেওয়া জানলা। জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার একটা পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুরই পায়ের শব্দ। আর ঠিক এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের উপর এসে পৌঁছলো। হাতে ধারালো একখানা সোজা ছোরা। অন্ধকারেও যেন সেটা ঝকঝক করে উঠল। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই সে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিল। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি এবং বুকের খানিকটা চিরে গিয়ে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপট্টি বেঁধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণাগ্র ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কোপের মতো লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের ওদিক দিয়ে ছুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ছাড়া অন্য লোককে ভুল করে বোঝানো চলত। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 অটোমেটিক ওয়েবলি লুকানো ছিল। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানলার কাঁচে জুতোশুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম, কি জুতো, রাবার সোল নাকি চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন একটা ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাতে ঠিক গত কৃষ্ণপক্ষে গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, শ্রীগোপাল ওঠো, শ্রীগোপাল ওঠো, ওঠো, ওঠো তাড়াতাড়ি। কে? বাইরে এসো, বাইরে এসো, আলো নিয়ে এসো, তাড়াতাড়ি এসো, সবটা বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এসে বলল, ও আপনি
এত রাতে কি মনে করে? চলো চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাওয়াও তো দেখি আগে। চা খাবেন? স্টোভ আছে, চা খোর আমি সব মজুদ রাখি, করে দিই। চা খেয়ে আমি আর বসতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বলল, বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন এখন। সব ব্যাপার শুনে শ্রীগোপাল বলল, এর মধ্যে ননি আছে বলে মনে হয়, এ তারই কাজ। না 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 না, বলেন কি? না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গায়ে ছোড়ার ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি ওই দোষী খুঁজে বার করার জন্য পুলিশকে সাহায্য করছি, এছাড়া অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো, আমি উঠে ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনই রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ডাক্তার নেই ভালো। মামার বাড়ি গিয়ে আমার ক্ষত স্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। ঘরে তো সেরকম কিছুই থাকে না, একটা চামড়ার সুটকেস, তাতে খান কত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কি যেন খুঁজেছে। মানিব্যাগেও তো গোটা 2 টাকা ছিল, যেগুলো সে ছুঁয়েও দেখেনি। বালিশের তলা, এমনকি তোষকের তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটাই ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি, তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা অবশ্য আমার পকেটেই আছে। সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। জানকীবাবু শুনে বললেন, চলুন জায়গাটা গিয়ে একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে তো মনে হলো না। বললাম, দেখলেন তো? টাকা করে কিছু যায়নি, তাই না? কিছু না। আর কোনো জিনিস কি আপনার ঘরে ছিল? কি জিনিস? ওই ধরুন অন্য কোনো দরকারি, মানে মূল্যবান কিছু। আরে এখানে মূল্যবান জিনিস কি বা থাকবে? হ্যাঁ, সেটাও তো ঠিক ঠিক। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবজ আর দাঁতন কাঠের টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সেই জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে। কিন্তু কথাটা জানকীবাবুকে বলি বলি করেও বলা হলো না। জানকীবাবু যাবার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি, দাঁড়ান। না, এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞাসা করবেন। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে গেলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা হলো। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছিলেন। আমায় বললেন, কি মশাই, আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিশমিদের কবজখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল মনে হয়। জিনিসটা দেখিয়ে জানকীবাবুর পরামর্শ একবার নিলে কেমন হয়। কিন্তু ভাবলাম এই জিনিস ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে। হয়তো তিনি জিনিসটার গুরুত্বই বুঝবেন না। দরকার কি দেখানোর?
জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে আরো জিজ্ঞাসা করার জন্য সেখানে গিয়ে বসলাম। এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো? আছেই বা কে? এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড়ই কষ্ট দিদিমা। কি করব দাদা, অদেষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের কোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়াগায়ে কখনো আমি দেখিনি। জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিদিমা, ওই জিনিসটা কি, এখানে তৈরি হয় নাকি? ওটা এ দেশে নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। ও, আপনার জামাই, মানে জানকী বাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, একটা ক্ষীণ সূত্র মিলেছে। বললাম, জানকী বাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেকদিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কিনা, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। ও আচ্ছা। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আচ্ছা, আপনার মেয়ে মারা গেছে তাও কতদিন হবে দিদিমা? তা বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, নাকি মাঝে মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইল মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানায় দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞাসা করলেন, এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না, যাওয়া যাক। আচ্ছা জানকীবাবু, আপনি কি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, খানিকটা করিও বটে, আবার খানিকটা নাও। কেন বলুন তো? না, আমার ওতে একেবারে বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশে ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কাণ্ডটা এমন কিছুই নয়, খুব সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, আচ্ছা দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি, সকালবেলাটা একটু। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি, সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটাও এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা হয়েছে, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম,
দাঁতন কাঠি, দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুর বাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। না 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 না, তার মানে আমি যেটা ভাবছি। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ, সম্পর্কে ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জন্মালো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে দারোগার সঙ্গে দেখা করতে গেলাম থানায়। দারোগাবাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি না আমি, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কি রকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা আমি জানি। কেবল একটা হাতের লেখার অভাব ছিল, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা একবার মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু লোকটার বর্তমান হাতের লেখা পেলে সুবিধা হয়। আমি জোগাড় করার চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। হ্যাঁ, আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করতে যা দেরি। বাকিটুকু কিন্তু আপনার হাতে। হ্যাঁ, সে নিয়ে ভাববেন না। যদি আপনার সংগ্রহ করা প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমিই করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার কোন পুকুরে। আর মাত্র 2-3 দিন এখানে আছেন। সেই 2-3 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। ও, পাঠান না? আর উল্টে নেয়, ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপর হাতই করে না কোনো দিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর তো নেন, তাহলেই হলো। তাও কখনো কখনো, বছরে একবার বিজয়ের প্রণাম জানিয়ে একখানা লেখে। আচ্ছা, খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাইয়ের পর হয়ে যায়। তার ওপর কি কোনো দাবি থাকিয়ে দাদা 2 লাইন লিখে সেরে দেয়। হ্যাঁ, কই কই দেখি, আছে নাকি চিঠিটা? ওই চালের বাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। বৃদ্ধা বললেন, ওই চিঠি দাদা। আরো 2-1 কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম। জানকীবাবু এ কথা এখন যদি শুনতে পানও যে তার লেখা চিঠি সঙ্গে করে আমি নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1 অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। দারোগাবাবু বললেন, তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়ার দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখনও সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায় গিয়ে। সব তাকে খুলে বললাম। তিনি বললেন, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে,
এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আঁক কষে বোঝা যায় একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। তিনি বলেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করে দেব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, তবে আজকালের মধ্যে পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবজখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জন গাঁয়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয়তো ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূরে গেল? 1 পাও এগোয়নি। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে আর বলছি কি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? আপনাকে এটা কে বললো? না, আমি সেদিন যেন কার একটা মুখে শুনলাম। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলছেন তিনি জানেন না হয়তো, তাই বলেছেন। আমার মনে ভীষণ সন্দেহ হলো। জানকীবাবু এ কথা বলতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবজ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি। আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও তো পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবজখানা বের করে তার সামনে ধরে বললাম, আচ্ছা দেখুন দেখি এই জিনিসটা কি, চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তার বাড়ির পিছনে আমি এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবজ পাওয়া যায় কি না তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবজশুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি 2 হাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর আড়াই পেঁচির ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত তুলে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবজ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কবজ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু। খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাত কড়ি লাগাল। জানকীবাবু কি একটা বলতে চাইলেন। দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন সব কিন্তু আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে।
তাই একটু বুঝে শুনে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরো অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা দিয়েছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হলো। একটা বিষয়ে আমার আগ্রহ ছিল জানবার। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করতে গেলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, আপনাকে আর কোনো কথা জিজ্ঞেস করতে হবে না। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা তো বুঝতেই পারছেন আপনি। থাক, হতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি যখন দিতে হবে, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব, তাই বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। বললাম, আপনি সংসারে একা, ছেলেপুলো নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না? আপনি কি ভেবেছেন তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। এবার আমি ভাবলাম ওষুধ ধরেছে। আগের কথাটা আরো সুস্পষ্টভাবে বললাম, জানি না আজ জানকীবাবুর মনের কোণে তার পরলোকগত স্ত্রী পুত্রের জন্য কতটুকু স্নেহপ্রীতি জাগ্রত আছে, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনের সেই দিকটাতে আঘাত দেওয়ার চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দৌড় যদি এতটুকু খোলে। বললাম, ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষের বাণী তা বলে মিথ্যা হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন বলুন তো? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয় তা স্বীকার করবেন বোধহয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, এখানে বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? কথা আর বলবেন না। বেশ বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার কাছে আর উপায় ছিল না কোনো। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসায় ফেল পড়ে কপরদক শূন্য হয়ে পড়েছিলাম, চারিদিকে দেনা, তাই আর লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাগসই কৈফিয়ত হলো না। তা আমি জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হচ্ছে। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন যে ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয়ে সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। আপনি কেন আবার এই গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করছি কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাতেই, সেখানেই খুঁজতে এসেছিলেন, তাই তো? ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনের বেলা না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম আর রাত হয়ে পড়ল। ওখানে যে হারিয়েছিলেন তা জানলেন কি করে?
ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পাচ্ছিলাম না, তখনই মনে পড়লো যে জঙ্গলে তো দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে হয়তো পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন। আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিসফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শোনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যেও কেউ লুকিয়ে ওঁত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় বললেন, ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা দিয়েছি। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি, আপনার ওয়ারিস কোর্টে দরখাস্ত করলে। জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না না, আমিও চাইনে। আমি ওয়ারিশান কেউ নই, আমারও চাইনে। ওই সব বনেশে কবচই আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করেন না। আমি বললাম, আপনি যদি না নিতে চান, আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? হ্যাঁ, এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু, তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থাই আপনি করে দিয়েছেন। আপনার ওপর আমার আর রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচখানা কিন্তু আপনি আপনার কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা। আপনাকে সংক্ষেপে বললাম, ও জিনিসটাকে একটু দূরে রেখেই চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবচের ইতিহাস কিছু শুনব বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটাই উদ্দেশ্য ছিল। অনুনয় সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই জানেন। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস। ওর নাম যদি কুসংস্কার না হয়, তবে কুসংস্কার কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন এটা হতে পারে না। আমি আবার আগের মতোই তাচ্ছিল্যে সুরেই বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন, আমার তা জানবার দরকার নেই। একটা কথা বলি আপনাকে, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন, তবে অবিলম্বে তাকে বলবেন সেখানা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে আছে সেখানা জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর তো হবেই। আর আমার সঙ্গে কবচ আছে 7 বছর। কিন্তু কিন্তু থাকবে যাক। বলেই জানকীবাবু চুপ করলেন। আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি আপনার কাছে রাখবেন না। আমি তো বলছি আমার কোনো কুসংস্কার নেই মশাই। আমি অভিজ্ঞতার দ্বারা যে জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান, তাতে আমার কি? এই যে খানিক আগে বলছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই, ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে প্রচন্ড রাগ হচ্ছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশে এমন মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন?
একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমি আগেও ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি। এখন সময় নেই। আর যখন বুঝলাম তখন কোনো চারাও নেই। হ্যাঁ, জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন? তবে শুনুন, ওই কবচ আমার সর্বনাশের কারণ। সুতরাং আমি যেন তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তা বটে। একদিক থেকে দেখতে হলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। জানকীবাবু আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে বললেন, আপনি কি বুঝেছেন বলুন তো? কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরাও পড়তেন না, যদি ওখানা পকেট থেকে পড়ে না যেত, তাই তো? কিচ্ছু বোঝেননি। এছাড়া আর কি বোঝবার আছে? আজ যে আমি একজন খুনি, তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম, এবং ব্যবসাতে লোকসান যা দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল সব নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছে। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর মুখের দিকে চেয়ে রইলাম। জানকীবাবু বললেন, আজ প্রায় 25 বছর আমি সাদিয়া অঞ্চলে বসবাস করেছি। পরশুরাম তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গলি যারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশ বন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশ বন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। জানকীবাবুর গল্পটা আমি আমার নিজের ধরনেই বলি। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য ঢুকে তারা দেখলেন এক জায়গায় একটা বড় শালগাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলিরা বললে, বাবু বাবু, এ মিসমিদের অবদেবতার মূর্তি, ওদিকে যাবেন না বাবু। জানকীবাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ হলো মূর্তিটার ফটো নেবেন। কুলিরা বারণ করল। জানকীবাবু তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা তেপাইয়ার ওপর দাঁড় করিয়েছেন। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি যেন বললে। জানকীবাবুর একজন কুলি সে ভাষা জানত। সে বললে, বাবু ফটো নিও না, বারণ করছে। অন্য অন্য কুলিরাও বললে, বাবু বাবু, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীরধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারো তোয়াক্কা করে না। বাবু বাবু বাবু, ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই বাবু, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। জানকীবাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলো লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি যখন জঙ্গল থেকে ফিরবেন তখন তার একবার সেই দেবমূর্তি দেখার আগ্রহ হল। সন্ধ্যার তখন বেশি দেরি হয়নি। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়াগহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেনু বনশীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। সবাই ভীত এবং বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখল কোনো সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর এবং মুন্ডু পৃথক পৃথক পড়ে আছে। কাঠে খোদায় বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধশুকনো রক্ত।
সেখানে সেদিন তারা বেশিক্ষণ দাঁড়ালেন না। জানকীবাবু বললেন, আমার কি কুগ্রহ মশাই, আর যদি সেখানে না যাই তবেই সবচেয়ে ভালো হয়। কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু তুমি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারোর কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের না পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালোভাবে জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তিই তাকে সেখানে যাওয়ার প্ররোচনা দিয়েছিল, কে জানে। জানকীবাবু বললেন, ক্যামেরা যদি নিয়ে যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলেছিলাম, কেন সেখানে গেলাম তা নিজেই ভালো করে জানি। সেই মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনও না। কিন্তু তার চেয়েও খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে। বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তিনি তা করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেখানে নেই। রাত্রে বন্য জন্তুই খেয়ে ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক। অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধ হয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু, তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলে। ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এই জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানা বের করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এই রকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখন মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো কি একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে তাই পকেটজাত করে ফেললাম একেবারে। মিসমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এ কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর আছে এটা আমার কাছে। জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারদের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিয়েছে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলাম মশাই, আজ কোথায় নেমে এসেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানা আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্টু বুদ্ধি জাগতো। কাকে মারি, কাকে ফাঁকি দিই, এইসব। লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ। কিন্তু থাক সে কথা, এখন আর বলবো না। বলুন না, শুনছি তো। না, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গেছে মশাই। আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলেই ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়ল সে রাত্রে।
আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফেরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখায়। তিনি আমাকে বলেন, এ আপনি কোথায় পেলেন? এ মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। এ আপনি রাখবেন না নিজের কাছে? আপনাকে এ অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনতাম মশাই, তাহলে কি আজ এমনটা হতো? তাই আমি আপনাকে বারবার বলছি, আমি তো গেলামই। ও কবচ কিন্তু আপনি আপনার কাছে রাখবেন না। আপনার সর্বনাশ করে ছাড়বে, সর্বনাশ করে ছাড়বে। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শোনবার জন্যই এখানে আসা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শেষ হলো আমাদের আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।